হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। আমরা লাস্ট কতগুলো লেকচারে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমরা কোনো একটা সার্কিট নেই যেই সার্কিটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আমরা ইউজ করি, যেমন ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টর বা রেজিস্ট্যান্স, এই ধরনের কিছু আমরা ইউজ করি। এবং এই যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্টগুলো বিভিন্ন কম্বিনেশনে ইউজ করে করে আমরা বিভিন্ন সার্কিট বানাই। যেমন আমাদের এলআর সার্কিট বানাই, সিআর সার্কিট বানাই, এলসি সার্কিট, এলসিএস সার্কিট, তো প্রভৃতি এই ধরনের সার্কিটগুলো আমরা বানাই বিভিন্ন কম্বিনেশনের থ্রুতে। এবার সেইখানে যদি আমরা সেই সকল সার্কিটের ভোল্টেজ সোর্সটা যদি ডিসি ভোল্টেজ দিই, তার জন্য আমরা করি ডিসি সার্কিট। এবং সেই ডিসি সার্কিটগুলো নিয়ে অলরেডি আমরা পড়াশোনা করছি। ডিসি সার্কিটের বিভিন্ন ট্রানজিয়েন্ট ফেনোমেনা, বিভিন্ন স্টেজে কি কি ফেনোমেনা হয়, সমস্ত কিছু আমরা পড়াশোনা করছি। এবার আমরা সেই সার্কিটগুলোই পড়বো আমাদের এসি সার্কিটের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে এই বিভিন্ন সার্কিটগুলো নেব, এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিএস সার্কিট, এলসি সার্কিট, সমস্ত সার্কিটগুলোর ক্ষেত্রে আমরা এবার এসি সোর্স ইউজ করব। সো প্রথমে আমরা ডিসি সোর্স ইউজ করছিলাম এবং সেটার জন্য পড়াশোনা করছি। এবার ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স হিসেবে আমরা কি ইউজ করতেছি, আমাদের এসি, অর্থাৎ টাইম ভেরিং আমাদের একটা সোর্স ইউজ করব, যেটা কি করবে, টাইমের রেসপেক্টে ওটার ডিরেকশন কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, তেমন ধরনের আমরা সোর্স নেব। তাহলে এইখানে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্কিট, ডিসির ক্ষেত্রে যেমন আমরা প্রতিটা সার্কিট পড়ছিলাম, এই এসির ক্ষেত্রেও আমরা প্রতিটা সার্কিট নিয়ে ওইখানে কি করব, ডিটেলসে আলোচনা করব, যেগুলো তোরা ক্লাস 12এও একটু একটু পড়ছিস। কিন্তু এইখানে আমরা নতুন একটা ওয়েতে সলভ করার চেষ্টা করবো, যেটা খুবই ইজি হবে এবং তোদের কি হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে যেটা দিয়ে আমাদের হচ্ছে ভালোভাবে কাজ চলে যাবে। ওকে, চল আমরা তাহলে নতুন যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে এসি সার্কিট। সো এই ভিডিওগুলো দেখার আগে আমি সবাইকে বলবো, এসি সার্কিটস এর ভিডিও দেখার আগে ডিসি সার্কিট রিলেটেড যে ভিডিওগুলো বানানো আছে এবং ওইটার যে বিভিন্ন কম্বিনেশনের সার্কিটগুলো আছে, সেই সার্কিটগুলো কিন্তু তোরা একবার দেখে নিবি। তাহলে এসি চ্যাপ্টারটা বুঝতে একদম সহজ হবে, তোরা বুঝতে পারবি যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আর দুটো কেমন করে পড়তে লাগে। ওকে, সো যে কোনো আমরা যখন একটা সার্কিট বানাই, সেইখানে আমরা বিভিন্ন কম্পোনেন্ট কি কি নিতেছি, আমি তোদের বললাম যে আর নেই, সি নেই, এল নেই, এই ধরনের আমরা বিভিন্ন কম্পোনেন্ট নেই। তো আর আর সি মিলে আমরা কি করতে পারি, আরসি সার্কিট তৈরি করতে পারি। আর আর এল মিলে কি তৈরি করতে পারছি, আর এল সার্কিট তৈরি করতে পারি। এল আর সি মিলে কি করতে পারি, এলসি সার্কিট তৈরি করতে পারি। আর হচ্ছে এই তিনটে মিলে একসঙ্গে হচ্ছে আর এল সি, এই সার্কিট তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই যে চারটে সার্কিট নিয়ে এখানে পড়াশোনা করব আমরা। চারটে সার্কিটের যে ভোল্টেজ সোর্স দেবো সেটা কিন্তু এসি সোর্স আমরা ইউজ করব। ক্লিয়ার আছে? এবার দেখ, এই যে এলসিএস সার্কিট বা আরএলসি সার্কিট যেটাই বল, এটাকে আমরা দুই ভাবে পড়বো, সিরিজ কম্বিনেশনে পড়াশোনা করব এবং প্যারালাল কম্বিনেশনে পড়াশোনা করব। ওকে, সিরিজ এবং প্যারালাল দুইটা কম্বিনেশনেই পড়াশোনা করব। সো ডিসি সার্কিটের ক্ষেত্রেও এই চারটে সার্কিটেই আমরা পড়াশোনা করছি, যেটার শেষে আমরা ভোল্টেজ সোর্স হিসেবে ডিসি ইউজ করতাম। এইখানে আমরা এই চারটে সার্কিটেই পড়বো, সঙ্গে সঙ্গে এই এলআরসি সার্কিটের ক্ষেত্রে দুইটা কম্বিনেশনে পড়বো, প্যারালাল এবং সিরিজ কম্বিনেশনে পড়বো, এবং সেগুলোর হচ্ছে এসি সোর্স আমরা দেবো, ভোল্টেজ সোর্সটা আমরা এসি সোর্স দেবো। ক্লিয়ার হচ্ছে? ওকে, চল তাহলে আমরা কি করি, এই লেকচারটা দেখি। খুবই সুন্দর লেকচার হবে, তোরা একবারেই বুঝে যাবি। এগুলো ভিডিও যদি একবার দেখিস, তোরা পরীক্ষার জন্য একবারেই রেডি হয়ে যাবে, এগুলো ভোলার কোনো চান্সই নেই। তবে তোরা একটা জিনিস বলবো, এই ভিডিওগুলো দেখার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে আমাদের কিছু জ্ঞান লাগবে, অল্প একটু। যদি কারো জ্ঞান না থাকে, ওটাও আমি এখানে শেখাই দেবো। ঠিক আছে, সো ডিফারেনশিয়াল ইকুয়েশন অল্প কিছু ইউজ করবো। ওকে, ম্যাথামেটিক্যাল ফিজিক্স তো পড়ছিসই তোরা, ওখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে জানিসই। ওকে, চল তাহলে আমরা সলভ করি। তার জন্য কি কর, খাতা পেন নে, ভালো করে বসে পড়। হ্যাঁ, তোদের সবাইকে বলতেছি, খালি ভিডিও দেখে হবে না, স্ক্রিনশট নিয়ে লাভ নাই। হ্যাঁ, খাতা পেন নে, ভালো করে বস, ভালো করে বস। হ্যাঁ, তোকেই বলতেছি, এদিকে একটু পা একটু ওঠা। হ্যাঁ, সুন্দর করে বস। শুয়ে পড়িস না, দেখা যাচ্ছে এমন অলসতা তুমি করিস না, ভালো করে। এসি সার্কিট পড়তেছিস, তোর বাড়িতে যে কারেন্ট আছে, যে লাইট জ্বলতেছে, সেটার ভিতরে কারেন্ট কি যাচ্ছে, কারেন্ট একটা এসি কারেন্ট। তার মানে ওইখানে কি সার্কিট আছে, ওগুলো সার্কিট আমরা এখানে জানবো, কত কি কাজে দিবে। ভালো করে বস, ভালো করে বস। ওকে, না হলে তোর মা একদিন জিজ্ঞেস করবে যে পড়াশোনা করতেছিস, সায়েন্স পড়তেছিস, এগুলা কারেন্ট কেমন করে চলে, কি চলে, এগুলা কেমন করে অ্যান্সার দিবি? অ্যান্সার তো দিতে লাগবে না। চল তাহলে ভালো করে বস, ভালো করে বস। ওকে, সো এসি সার্কিট। এবার কথা আছে যে এসি সার্কিট আমরা যে বলতেছি, এসি সার্কিট মানে কি, যে কোনো সার্কিটের ভোল্টেজ সোর্সটা হবে একটা টাইম ভেরিং ভোল্টেজ সোর্স হবে, মানে সোর্সটা হবে। ওকে, এই যে সোর্সটা টাইম ভেরিং হবে বা কারেন্টটা টাইম ভেরিং হবে, এটা কেমন করে আমরা প্রডিউস করি। এসি কারেন্ট বা এসি ভোল্টেজ অনেকভাবে প্রডিউস করতে পারি, তার মধ্যে একটা প্রডিউস করার উপায় আমরা অলরেডি কিছু একটা ইউনিট আগে হচ্ছে ইন্ডাকশন যখন পড়াশোনা করছি, সেইখানে আমরা পড়ছিলাম, ফ্যারাডেস ল থেকে দেখছিলাম যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যখন কোনো একটা লুপকে আমরা রোটেট করি, তখন ওই লুপের এফেক্টিভ এরিয়ার চেঞ্জ হয় বা হচ্ছে ওদের মধ্যে অ্যাঙ্গেলের চেঞ্জ হয়। ওর জন্য ওইখানে কি একটা টাইম ভেরিং আমাদের একটা
ইএমএফ জেনারেট হয়। ঠিক আছে, এটা পড়াশোনা করছি, কারণটা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, ফ্লাক্স চেঞ্জের জন্য ওখানে একটা ইনডিউসড ইএমএফ আসে, ইনডিউসড ইএমএফটা গিয়ে এটা হচ্ছে টাইম ভেরিং ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। সো এসি সার্কিট আমরা এমন করে তৈরি করতে পারি। এসি সার্কিটকে কেমন করে রিপ্রেজেন্ট করি সেটা একবার বুঝি। ওকে, এসি সার্কিট আমরা অর্থাৎ টাইমের রেসপেক্টে কি করবে, অসিলেট করতে থাকবে। অসিলেট করার মানে কোনো ফাংশন অসিলেট করে, অসিলেটরি ফাংশন, তার মানে কি আছে, সাইনের টার্ম বা কসের টার্ম থাকবে। সাইন হলেও চলবে, সাইন এমন করা যায় জিন্দেগি না মেলে দোবরা, ঠিক আছে, বা কসও এমন করা যায় জিন্দেগি না মেলে দোবরা। সো এই যে জিন্দেগি না মেলে দোবরার অসিলেশন যে আছে এখানে, এই অসিলেশনটা কি হবে হচ্ছে রিপ্রেজেন্ট করে। অসিলেশন কেমন করে রিপ্রেজেন্ট করি আমরা, সো এইখানে আমরা অসিলেশন লিখি। তাহলে ইন এসি সার্কিট, in AC circuit the voltage source is alternating in nature. The voltage is given by কি হইতে পারে, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি হইতে পারে, বা অনেকে ভি ইকুয়াল টু ভি জিরো কস ওমেগা টি নিতে পারে, যেটা খুশি সেটাই নেস। অর্থাৎ ভোল্টেজ কি করবে হচ্ছে টাইম ভেরিং, অর্থাৎ টি এর উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে, এবং সেটার কি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আছে, এবং টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কত, 2 পাই বাই ওমেগা আছে। ওকে, সো অসিলেটিং করতেছে এবং তার একটা টাইম পিরিয়ডও আছে। ওকে, সো এটা যদি আমরা এসি সার্কিটের ক্ষেত্রে গ্রাফ দেখি, গ্রাফ কেমন পাবো, টি এর রেসপেক্টে যদি আমরা গ্রাফ দেখি, টি এর রেসপেক্টে ভোল্টেজের গ্রাফ অর্থাৎ টাইম ভেরিং গ্রাফ। এবার যদি আমরা দেখি হচ্ছে সাইন ওমেগা টি, সাইনের গ্রাফের সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে +1, সো ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে ভ্যালি করবে +1, কিন্তু +1 এর এখানে দেখ সামনে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ V0 দেওয়া আছে, তাহলে V0, আর এইদিকে ঠিক অপর সাইডে কি হবে হচ্ছে -V0, তাহলে 0 ইকুয়াল টু সাইন 0 তে হচ্ছে ভ্যালু 0, তাহলে 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে স্টার্ট হয়ে কি হবে হচ্ছে এইভাবে হচ্ছে যাবে, তাহলে এমন করে কি করবে হচ্ছে ভেরি করবে। এই যে গ্রাফটা এটা কি গেল হচ্ছে ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টির গ্রাফ গেল। ওকে, সো এটা একটা হচ্ছে টাইম ভেরিং হতে পারে, অথবা আমি বললাম এটাও হইতে পারে, তাহলে এটা কি হবে, যা এই যে ভোল্টেজটা আছে সেটাও কি একটা হচ্ছে টাইম ভেরিং ভোল্টেজ। এবার দেখ যদি কস ধরি, কসের ক্ষেত্রেও কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, সো সঙ্গে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ V0 আছে, সো এটা কত হবে V0 হবে, আর ঠিক অপোজিট ডিরেকশনে এখানে কত হবে হচ্ছে -V0 হবে। ওকে, সো cos 0 এর ভ্যালু কত আছে 1, তাহলে ভি এর ভ্যালু কত হবে হচ্ছে V0, অর্থাৎ স্টার্ট হবে কই থেকে, এখান থেকে স্টার্ট হবে। সো এটার গ্রাফটা কেমন হবে, এটা একটা অসিলেটরি সার্কিট, এটা কি হলো V0 সাইন cos ওমেগা টি। ওকে, সো হোয়ার ওমেগা ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড অফ অসিলেশন ইকুয়াল টু টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা হবে। ক্লিয়ার আছে? ওকে, তো এটা কি করবে হচ্ছে ভ্যালু V0 কি হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ। ওকে, বাংলায় যেটাকে তোরা বলতিস কোন একটা ভোল্টেজের শীর্ষমান। ওকে, এন্ড হোয়ার আর একটা জিনিস মনে রাখিস, ওমেগার সাথে এটা সম্পর্ক কি, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু কি হয়, অলওয়েজ হচ্ছে ওমেগা টি হচ্ছে। ওকে, থিটা কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো এটা গেল রিলেশন গেল। এবার আমরা যদি এটা দেখি একটু সৃষ্টিকর্তা সম্বন্ধে জানি, অর্থাৎ এসি ভোল্টেজ সোর্সটাকে তৈরি করি কেমন করে, যেটা বললাম কোনো একটা কি কর, এখানে সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সো এখানে আমরা নর্থ পোল হিসেবে কনসিডার করলাম, তাহলে এখানে একটা কোনো নর্থ পোল আছে, তাহলে নর্থ পোল আছে, আর এইদিকে কোনো একটা কি আছে হচ্ছে কোথাও সাউথ পোল আছে। সো এমন করে চুম্বক রাখলাম, নর্থ পোল আর সাউথ পোল রাখলাম, এইখানে কোনো একটা আর্মেচার আমি রেখে দিলাম।
আর্মেচার। ওকে, আমরা একটা লুপ রেখে দিলাম। তাহলে এটা যদি একটা আর্মেচার রেখে দেই, সো ম্যাগনেটিক ফিল্ড কেমন করে যাবে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড যাবে। আর এটা যেহেতু এমন করে রাখছি, তাহলে এটার ডিরেকশন কেমন হবে বলতো, এই যে প্লেনটা কোনো একটা, এই এটা যদি আমরা একটা প্লেন কনসিডার করি, এই প্লেনের ডিরেকশন কেমন হবে, পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে এটার ডিরেকশন কেমন হবে, পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশন। এমন করে হবে, এটা আট করবো কেমন করে, আমি এমন করে আট করবো। তাহলে এরিয়ার ডিরেকশন এইটা। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ধরলাম আমি, বি। আর আমাদের যে আর্মেচারটা আছে সেটার কয়েলটার এরিয়ার সঙ্গে অ্যাঙ্গেল কত আছে, থিটা আছে। ওকে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে যদি থিটা থাকে তাহলে কি হবে একবার দেখি যে এখান থেকে, তাহলে এটা যখন এমন করে রোটেট করতে থাকবে তখন কি হবে, থিটার ভ্যালু চেঞ্জ হতে থাকবে। থিটার ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য ফ্লাক্সের চেঞ্জ আসবে, ফ্লাক্সের চেঞ্জের জন্য ওইখানে ইনডিউসড ইএমএফ আসবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। ওকে, সো এইখানে আমরা দেখি অল্টারনেটিং voltages are produced by, okay, alternator which works on the principle of electromagnetic ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো এর আগেই পড়াইছিলাম। তাহলে কি যেটা বলতেছিলাম যে এখানে কি হবে, ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জ হলে এখানে কি আসবে, ইনডিউসড ইএমএফ আসবে। সো ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাক্রস the armature having, এই আর্মেচারটার ভিতরে ধরলাম n নাম্বার অফ টার্নস আছে। ওকে, হ্যাভিং n টার্নস is phi equal to কত হবে, b ডট dA। n কতগুলো আছে, এমন n সংখ্যক আছে, এটা একটার জন্য গেল, n সংখ্যকের জন্য n দ্বারা মাল্টিপ্লাই হবে। সো phi ইকুয়াল টু আসবে হচ্ছে n b ds। এবার দেখ b আর ds মানে হচ্ছে n ক্যাপ, ঠিক আছে, ডিরেকশন। ওকে, ds বা dA, ডিরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর। এদের অ্যাঙ্গেল কত আছে, থিটা। সো এটা কত আসবে, cos থিটা। ক্লিয়ার আছে, bds। সো phi ইকুয়াল টু আসবে এখান থেকে, আমি দেখতে পাচ্ছি n b cos থিটা ইনটু কত আসবে, dA। এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সো এখান থেকে আসবে এরিয়া n b cos থিটা ইনটু হচ্ছে a, এরিয়া অফ দ্য, এ হচ্ছে এরিয়া অফ দ্য লুপ, লুপ বলতে এইখানে যে আর্মেচারটা আছে এটার লুপটা। ওকে, সো এটা আমাদের 5 পাইলাম। যদি 5 পাই তাহলে ইনডিউসড ইএমএফ কত আসবে, ইনডিউসড ইএমএফ। একটা জিনিস দেখ, এই ফাইটা কিসের উপর ডিপেন্ড করতেছে, থিটার উপর ডিপেন্ড করতেছে। এটা যখন আমাকে রোটেট করবে, রোটেট করার সময় থিটার ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ ফাই দ্যাট ইজ ফ্লাক্সের চেঞ্জ আসবে। ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে ওখানে ইনডিউসড ইএমএফ আসবে। ইনডিউসড ইএমএফ কত হবে, ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। এটা তো সবাই জানিস। তাহলে মাইনাস ডি বাই ডিটি, ফাই মানে কত আসলো, এন বি এ কস থিটা। ওকে, এবার দেখ তারপরে কত হবে, হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিটি এন বি এ কস। দেখ এখানে থিটা মানে কি জানি আমরা, ওমেগা টি। তাহলে এটা আসলে হচ্ছে কস ওমেগা টি। সো এগুলো কনস্ট্যান্ট, মাইনাস এন বি এ কনস্ট্যান্ট নিলাম, কসের ডেরিভেটিভ আসবে মাইনাস সাইন ওমেগা টি, আর কত আসবে, ওমেগা। সো এটা মাইনাসে মাইনাসে প্লাস এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এটা আসলে হচ্ছে ইনডিউসড ইএমএফ। সো ইনডিউসড ইএমএফ এপসিলন 0 ইকুয়াল টু কত আসলো, সাইন ওমেগা টি। ওকে, ওয়ার এপসিলন 0 ইকুয়াল টু আসলো এন বি এ ওমেগা। এটা কি হচ্ছে পিক ভোল্টেজ,
ভোল্টেজ, যেটাকে আমি V0 দ্বারা একটু আগেই রিপ্রেজেন্ট করলাম। সো এই V0 এর ভ্যালুটা কেমন করে আসলো, এটা NBA ওমেগা, এটাকে এপসিলন জিরো নাম দিতে পারছিস বা V0 যে যেমন নাম দিতে পারি, সেটা নিয়ে কোনো ঝগড়া করার দরকার নেই। ওকে, তাহলে এটা আসলে হচ্ছে পিক ভোল্টেজের ভ্যালু, এটা আসলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটিং কারেন্ট কত হচ্ছে, এখানে তো টাইম পিরিয়ড মেবি লিখছি, হ্যাঁ টাইম পিরিয়ড লিখছি, তাহলে ফ্রিকোয়েন্সিটাও লিখে দেই। ফ্রিকোয়েন্সি অফ is alternating voltage of the alternating voltage F equal to omega by 2 pi, F equal to omega by 2 pi। ওকে, এটার ইউনিট কি হবে, ইউনিট হবে হার্টস, এসআই ইউনিট হার্টস বা সেকেন্ড ইনভার্স। ওকে, এবার দেখ ইনডিউসড কারেন্ট কত হবে, ইনডিউসড কারেন্ট I equal to V by R, V equal to কত এপসিলন জিরো বা V0 যেটা ইচ্ছে ওটা লিখতে পারিস, ঠিক আছে, সাইন ওমেগা টি বাই হচ্ছে R। তাহলে এটা আসলে হচ্ছে I equal to I0 সাইন ওমেগা টি, where I0 equal to কত হচ্ছে এপসিলন জিরো বাই R, পিক কারেন্ট, এটা হচ্ছে পিক কারেন্ট। ওকে, এবার তুই যদি দেখিস এই কারেন্টটা I ইকুয়াল টু কত I0 সাইন ওমেগা টি, অর্থাৎ কারেন্টটাও কি হচ্ছে টাইমের রেসপেক্টে ভেরি করতেছে, তার জন্য এটাকে কি বলি আমরা এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। সো কারেন্ট যদি আমরা দেখি, কারেন্ট কি করতেছে, টাইম যদি হয় এদিকে যদি কারেন্ট ফাংশন অফ টি হয়, এটা হচ্ছে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, I0 এটা হচ্ছে -1 I0, সাইন জিরোতে জিরো, তাহলে কি আসলো কারেন্ট এমন করে ভ্যারি করতেছে। তাহলে কারেন্ট কি হচ্ছে, দেখ টাইমের রেসপেক্টে ওর ডিরেকশন বারবার চেঞ্জ করতেছে, এটাকে কি বলি আমরা এসি কারেন্ট বলি। ওকে, এসি কারেন্ট বললাম, ক্লিয়ার আছে। সো আমাদের কি হচ্ছে এসি কারেন্ট প্রডিউস হয়ে গেল, এটাকে বলি পিক কারেন্ট বা পিক ভ্যালু অফ কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট যেটা। এবার দেখ নাও একটা ইম্পর্টেন্ট আমি নোট লেখাচ্ছি, যে কোনো কিছুর অ্যাভারেজ তুই কেমন করে করিস। সাপোজ কথার কথা, ওকে, সাপোজ কথার কথা তুই কি করলি হচ্ছে 3 টাকা দিয়া 2 কেজি আম কিনলি, বা 2 কেজি আমের ভিতরে 60টা আম ছিল, তারপরে 7 কেজি আমের ভিতরে তারপরে হচ্ছে ধরে না আপেল কিনলি, আপেলের মধ্যে 3 কেজি কিনলি, তার মধ্যে কিছু আম ছিল। তো ওভারঅল তুই কি করিস, এভারেজ কেমন করে করিস, এভারেজ নিয়ে এখানে ডিটেলসে আলোচনা না করি, ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করে দিই, চল তাই। এভারেজ অফ এ ফাংশন, এভারেজ রেস of a function f of x is, দেখ f of x এর এভারেজের চিহ্ন এটা হয়, বা এভারেজের চিহ্ন কি হয়েছে এটা হয়, ঠিক আছে, বা f of x এটাকে এভারেজও লিখতে পারে। ওকে, ইকুয়াল টু হচ্ছে সবসময় মাথায় রাখবি যে এটা কি হবে, যেটার ভিতরে এভারেজ বের করবি, সাপোজ 0 থেকে ইনফিনিটির ভিতরে এভারেজ বের করবি, ওই ফাংশনটা যে ফাংশনটার এভারেজ বের করবি ইনটু ডিএক্স বাই হচ্ছে ওইটার লিমিটটা, ঠিক আছে, এটা হচ্ছে এভারেজের ফর্মুলা গেল। ওকে, এইটা আবার বলতেছি, যেইটুক জায়গার মধ্যে লিমিটটা সাবধান, লিমিট যেইখানে যতটুক জায়গার মধ্যে এভারেজ বের করতেছে লিমিটটা ওইটা ইউজ করবি। আমরা 0 থেকে ইনফিনিটির মধ্যে চাইলে 0 থেকে ইনফিনিটি বের করব, 0 থেকে 3 এর মধ্যে যদি এভারেজ চাই 0 থেকে 3, 7 থেকে 8 এর মধ্যে 7 থেকে 8 লিমিট ইউজ করবি, এই হিসাবে কি করবি এভারেজ ইউজ করবি। এবার আমরা কি করব, এই যে এসি সার্কিট পড়াশোনা করব, এসি সার্কিট পড়াশোনার জন্য কিছু এভারেজ বের করে নেই, অর্থাৎ কারেন্টের এভারেজ কত হয়, ভোল্টেজের এভারেজ কত হয়, এই জিনিসগুলো আমরা কি করব এক এক করে বোঝার চেষ্টা করব। সো এভারেজে পৌঁছানোর আগে তোদের সঙ্গে একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে নিই, সেটা ধরে নিই এটা একটা কারেন্ট আছে, কারেন্টের টাইম পিরিয়ড কাকে বলে, টাইম পিরিয়ড মানে কোনো একটা জিনিস যেখান থেকে রোটেট করা শুরু করলো, রোটেশন বা হচ্ছে শুরু করলো, আবার ওইখানে ফিরে আসতে একটা সাইকেল কমপ্লিট করতে যেটা সময় লাগবে তাকে কি বলি আমরা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, তাহলে এটা যদি এইখান থেকে স্টার্ট করে কোনো একটা জিনিস, এইখান থেকে স্টার্ট করে এইখান থেকে গেল, তারপরে এইখানে আবার ফিরে আসলো, ঠিক আছে, দেখ তো ভালো করে দেখ, এটা যদি এইখান থেকে যায় আবার ফিরে আসে মানে কি, এখান থেকে গেল আবার ওইখানে ফিরে আসলো, তাহলে একটা পুরো কমপ্লিট সার্কেল কমপ্লিট করতে যে সময়টা লাগলো তাকে কি বলি আমরা হচ্ছে
টাইম অ্যাভারেজ, ঠিক আছে, টাইম পিরিয়ড বলি। ওকে, সো টাইম পিরিয়ডের কনসেপ্ট এখান থেকে বুঝতে পারছিস। সো আমরা কি করি, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে কারেন্টের অ্যাভারেজ বা ভোল্টেজের অ্যাভারেজ আমরা এখানে বের করি, কতক্ষণে এটা লেখে নে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথায় রাখিস। ওকে, চল তাহলে সো তোরা ভোল্টেজ বা কারেন্ট দুইটাই মনে করিস একই ধরনের, সবকিছু এক এক থাকবে, ভোল্টেজের ক্ষেত্রে ভি দিয়ে লিখবো আর কারেন্টের ক্ষেত্রে আই দিয়ে লিখবো, আর বাকি সমস্ত কিছু কি থাকবে, ওভারঅল তো সব সেমই থাকবে, এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। সো এভারেজ ভ্যালু অফ ভোল্টেজ বা কারেন্ট যেটা বের করতে চাস বের করতে পারিস। এডিং দেই আমরা, এভারেজ ভ্যালু অফ ভোল্টেজ, কারেন্ট চাইলে কারেন্টও বের করতে পারিস। সো ভোল্টেজের এভারেজ কত হবে, ভি এর এভারেজ, ভি এর এভারেজ কত হবে, ভি ইন্টু ডিটি, আর 0 থেকে টি একটা টাইম পিরিয়ডের ভিতরে আমরা বের করতে চাই, 0 থেকে টি টাইম পিরিয়ড। ওকে, এর ভিতরে আমরা বের করতে চাই 0 থেকে টি, তাহলে কত হবে 0 থেকে টি ইন্টু ডিটি। সো ভি এর টাইম অ্যাভারেজ ইকুয়াল টু 0 থেকে টি, ভি মানে কত জানি, ভি জিরো সাইন ওমেগা টি, তোরা কস ওমেগাটা নিয়েও পড়াশোনা করতে পারিস, কোনো ব্যাপার না, 0 থেকে টি ইন্টু ডিটি। সো এটা যখন টাইম অ্যাভারেজ বের করব আমরা, অ্যাভারেজ বের করার জন্য টি 0 থেকে টি, ভি জিরো কনস্ট্যান্ট। এবার দেখ সাইনের কত হবে, মাইনাস কস ওমেগা টি, কস ওমেগা টি বাই হচ্ছে ওমেগা 0 থেকে টি। সো এখানে আসলে হচ্ছে ভি জিরো বাই ওমেগা, আর হচ্ছে মাইনাস, আর এখানে আসলো কস ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কস টি এর ভ্যালু 0 0, আর এখানে কত আসলো টি মাইনাস 0। সো এখানে আসলো মাইনাস ভি জিরো বাই ওমেগা টি, আর এখানে আসলো হচ্ছে কস, কস ওমেগা টি মানে কত, কস ওমেগা টি মাথায় রাখ যে আমরা একটু আগেই দেখলাম যে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, অর্থাৎ এখান থেকে কি বলতে পারি, ওমেগা টি ইকুয়াল টু কত হচ্ছে 2 পাই। ক্লিয়ার হয়েছে, তাহলে ওমেগা টি ইকুয়াল টু 2 পাই, অবভিয়াসলি টিটা হচ্ছে টাইম পিরিয়ডের টি, তাহলে এই দেখ ওমেগা টি ইকুয়াল টু 2 পাই মাইনাস কস 0 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস ভি জিরো বাই ওমেগা টি মানে 2 পাই, কস 2 পাই, কস 2 পাই ভ্যালু মানে হচ্ছে 1, কস 0 ভ্যালু কত হচ্ছে 1, 1 1 কেটে গেল 0 আসলো। সো একটা জিনিস দেখ, ভোল্টেজ অ্যাভারেজ ওভারে টাইম পিরিয়ড, ঠিক আছে, ওভারে 1 টাইম পিরিয়ড, ঠিক আছে, কত আসতেছে আমাদের 0 আসতেছে। সিমিলারলি অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট ইকুয়াল টু কত আসবে, 0 আসবে, কারণটা কারেন্টের ক্ষেত্রে সব সেম থাকবে, খালি ভি এর জায়গায় ভি জিরোর জায়গায় কত আসবে আই জিরো আসবে, বাকি সব কিছুই সেম থাকবে। সো আমরা দেখলাম ফরে পার্টিকুলার টাইম পিরিয়ড, কোনো একটা টাইম পিরিয়ডে, ঠিক আছে, ফর এনি টাইম পিরিয়ড, সিঙ্গেল টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমাদের দেখলাম টাইম অ্যাভারেজ অফ ভোল্টেজ আর কারেন্ট কত আসতেছে, 0 আসতেছে। এটা আসাটাই স্বাভাবিক ছিল। কেন স্বাভাবিক ছিল একটু তোদের বোঝায় দেয়, ফিজিক্যালি বোঝাচ্ছি যে কেন এটা আসবেই, আমরা জানতাম, ঠিক আছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখিস, লিমিট কেমন করে বসাইতে লাগে। ওকে, সো এটা কেমন করে জানতাম, দেখ তোদের আমি এখানে মাথা মানেটা বোঝাই দিই। ওকে, সো আমাদের যদি গ্রাফটা দেখিস, গ্রাফ কেমন ছিল, এটা ছিল গ্রাফটা। ওকে, একটা টাইম পিরিয়ড আমি নিলাম, এইদিকে ভি নিলাম, এইদিকে হচ্ছে টি নিলাম। সো এটা হচ্ছে 0 ছিল, আর এটা আমাদের কত ছিল হচ্ছে টি ছিল, টাইম পিরিয়ড প্রথমটা শুধুমাত্র নিলাম। এবার এটা যদি নেস, তাহলে একটা জিনিস দেখতে পাবি যে উপরে যতটা এরিয়া আছে নিচেও ঠিক ততটাই কি আছে, এরিয়া আছে। সো যখন আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে উপরটার এরিয়া আন্ডার দ্য কার্ভ, উপরে যতটা এরিয়া আন্ডার দ্য কার্ভ আছে নিচেও এরিয়া আন্ডার দ্য কার্ভ আছে কি, অতটাই আছে। তাহলে উপরে আর নিচে কি আছে, সেম আছে। তাহলে উপরের এরিয়া আন্ডার দ্য কার্ভ সাপোজ কত ছিল, +2 ইউনিট, আর নিচে কত ছিল হচ্ছে -2 ইউনিট, কারণটা অপোজিট ডিরেকশনে আছে। তাহলে প্লাস মাইনাস যোগ কর, এভারেজ মানে কি, এই দুটো যোগ করে তারপর ভাগ করবো, তাহলে এভারেজ কত আসলো, 0ই আসলো, কারণটা উপরে আর নিচেরটা কি করলো, ক্যান্সেল আউট করলো। তাহলে একটা টাইম পিরিয়ডে কি হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু অফ ভোল্টেজ বা কারেন্ট কত আসতেছে, আমাদের 0 আসতেছে। ওকে, ক্লিয়ার হয়েছে।
সো এই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। সো যদি আমাদের কোনো কিছু পড়াশোনা করতে যাচ্ছি, আমরা কারেন্ট সম্বন্ধে জানতে চাই, ভোল্টেজ সম্বন্ধে জানতে চাই, কিন্তু সেখানে কারেন্ট বা ভোল্টেজ দুটোই জিরো আসতেছে, তাহলে ওইটার সম্বন্ধে কিছু জানতেই পাবো না। সো আমাদের এসি কারেন্ট পড়াশোনা করার সময় আমাদের একটা টাইম পিরিয়ডের জন্য, একটা পুরো টাইম পিরিয়ডের জন্য পড়াশোনা করে কিছু লাভ নাই, কারণ অ্যাভারেজ জিরো আসতেছে, ওইটার সম্বন্ধে কিছু জানতেই পাবো না। তাহলে আমরা কি করি, যে কারেন্ট বা ভোল্টেজ সম্বন্ধে তো জানতে লাগবে, সো কি করি, আমরা একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা অ্যাভারেজ বের করি, ওই অ্যাভারেজের জন্য পড়াশোনা করি, তারপর ওইখান থেকে ডিটেলসে ওর প্রপার্টিস গুলো জানতে পাবো। তার জন্য আমরা কি করি, এটাকে টাইম অ্যাভারেজ বা ভোল্টেজ অ্যাভারেজ বা কারেন্ট অ্যাভারেজ বের করি, কিন্তু হাফ টাইম পিরিয়ডের জন্য। ওকে, যেটাই আমরা এখানে পড়াশোনা করব, কারণ এটা জিরো নিয়ে তো লাভ নেই, জিরো নিয়ে কি পড়াশোনা করবে। ওকে, সো এফেক্টিভ অ্যাভারেজ, ওকে, এটাকে আমি কি বলি, এফেক্টিভ বলি, কারণ এটাই আমাদের এখানে পড়াশোনার দা এফেক্টিভ অ্যাভারেজ। ওকে, দা এফেক্টিভ অ্যাভারেজ আমি বললাম। এটাও অ্যাভারেজ হয়েছে, এটাও সত্যি, কিন্তু জিরো আসতেছে, আমাদের কাজে লাগতেছে না, বোঝ, আমাদের কাজ করাইতে লাগে। ভ্যালু অফ অ্যাভারেজ, ভ্যালু অফ এসি ভোল্টেজ। তাহলে এসি ভোল্টেজের কি করলাম আমি, হচ্ছে এখানে ভ্যালু বের করব। সো কি হবে, যদি দেখি ভি ইকুয়াল টু সেম জিনিস, 0 থেকে t/2 হবে। ওকে, ভি ফাংশন অফ টি ডিটি বাই কত আসবে, হচ্ছে 0 থেকে t/2 ডিটি, কারণটা টাইম অ্যাভারেজের ভ্যালু এবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, 0 থেকে t/2 v0 সাইন ওমেগা টি ডিটি, আর এটা কত আসবে, হচ্ছে টি 0 থেকে t/2। সো কত আসবে, v0 সাইনের কত আসবে, মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা 0 থেকে t/2, আর এটা থেকে আসবে হচ্ছে মাইনাস t/2 মাইনাস 0। ওকে, সো কত আসবে, মাইনাস v0 ওমেগা t/2, আর এখান থেকে আসবে হচ্ছে কস ওমেগা t/2, আর 0 বসাইলে কস 0। সো এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 2v0 বাই ওমেগা টি, আর এটা আসবে কস ওমেগা টি আসবে হচ্ছে 2π/2 মাইনাস কস 0, কারণ ওমেগা টি ইকুয়াল টু কত, 2π। সো এখান থেকে আমার আসলো 2v0 বাই হচ্ছে 2π, ওমেগা টি মানে 2π, আর এটা আসলো 2 কেটে দেবো, cos পাই মানে -1, আর cos 0 হচ্ছে 1 -1। সো এটা আসবে মাইনাস 2v0 বাই 2π ইন্টু -2। সো এখান থেকে 2 কেটলো, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, তাহলে প্লাস 2v0 বাই পাই। ওকে, সো এইখানে আমাদের ভোল্টেজের যে অ্যাভারেজ ভ্যালু পাইলাম, কত আসলো, 2v0 বাই পাই আসলো। এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 0.637 v0। সো অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজ ওভার এ হাফ টাইম পিরিয়ড, এটা কত আসতেছে আমাদের, যে 0.5 এর থেকে বেশি আসতেছে, এটা জিনিস মাথায় রাখিস, অ্যাভারেজ ভ্যালু এটা আসলো। সো এটা হাফ টাইম পিরিয়ডের জন্য আমি বললাম। ওকে, সিমিলারলি তাহলে কি পাবি, সিমিলারলি টাইম অ্যাভারেজ অফ কারেন্ট, কারেন্ট কত হবে, 2I0 বাই পাই, অর্থাৎ 0.637 ইন্টু I0। এটা জিনিস মাথায় রাখিস, এগুলো কিন্তু সমস্ত কিছু যা কিছু পাচ্ছি, এটা কিন্তু একটা t/2 টাইম পিরিয়ডের ভিতরে পাচ্ছি। দেখ, t/2 যদি টাইম পিরিয়ড নিস, তাহলে এইটুক হচ্ছে t/2 টাইম পিরিয়ড, তাহলে শুধুমাত্র এইটুক কার্ভের কি করলাম, আমরা অ্যাভারেজ বের করলাম, এইটুক কার্ভের অ্যাভারেজ। তাহলে এইটুক কার্ভের অ্যাভারেজ বের করলাম জন্য 0 আসলো না, কারণটা ওর অপোজিটে কোনো কার্ভ নেই, আমরা এতটুকু জায়গার মধ্যে বের করলাম। ঠিক আছে, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, RMS ভ্যালু অফ কারেন্ট বা ভোল্টেজ, যেটা ইচ্ছে ওটা বের কর। RMS ভ্যালু অফ কারেন্ট বা ভোল্টেজ একই জিনিস, বুঝছিস। RMS লেখার সময় একটা জিনিস মনে করবি, ধরি না IRMS, এটা বের করবি তো, IRMS বের করতেছিস। সো IRMS বের করলে একটা জিনিস সাবধান হবি, উল্টা পাশ থেকে যেটা বলবি লিখবি তার উল্টা পাশ থেকে, লেখার স্টাইল এটা। ওকে, তাহলেই মিলে যাবে। RMS ফুল ফর্ম কি হচ্ছে, রুট মিন স্কোয়ার,
বলতেছিস রুট মিন স্কোয়ার, করার সময় কাজ করার সময় উল্টা পাশে কর। প্রথমে কি কর, স্কোয়ার কর, তাহলে আই তার হচ্ছে স্কোয়ার, তারপরে আই এর মিন কর, তারপরে এটার কি কর, রুট কর। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। সো আমাদের কি করতে লাগবে, আই স্কোয়ারের অ্যাভারেজ বের করতে লাগবে, তারপরে কি করতে লাগবে, তার রুট করতে লাগবে, তাহলে আমরা আই আর এম এস এর ভ্যালু পাবো। নাও তাহলে আই স্কোয়ারের অ্যাভারেজ কি হবে, আই ইকুয়াল টু আমরা জানি, তাহলে আই স্কোয়ার আই ইকুয়াল টু কত যায়, আই জিরো সাইন ওমেগা টি। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত, আই স্কোয়ার ইকুয়াল টু আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটার অ্যাভারেজ বের করব, তাহলে আই স্কোয়ারের অ্যাভারেজ ইকুয়াল টু কত হবে, 0 থেকে টি। ওকে, তাহলে অবভিয়াসলি আমরা এখানে টি বাই 2 করবো, কারণ টি নিয়ে তো লাভ নেই। তাহলে কত হবে, আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আই স্কোয়ার ডিটি হবে। ওকে, আই স্কোয়ার ডিটি, আই স্কোয়ারের মান কত হবে, একবার তোদের নর্মাল সূত্র লিখে দিই, তাহলে কত হবে, আই স্কোয়ার ডিটি বাই 0 থেকে টি বাই 2 ইন্টু ডিটি। সো এখান থেকে যদি দেখি আমরা কত পাবো, 0 থেকে টি বাই 2 আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি, আর এখানে কত আসবে, টি আসবে 0 থেকে টি বাই 2 আসবে। সো আই জিরো কনস্ট্যান্ট, আই জিরোকে আমরা বাইরে বের করে নিই, আই জিরো স্কোয়ার বাই হচ্ছে টি বাই 2 মাইনাস 0। ওকে, আর এটা কি আসবে, 0 থেকে টি বাই 2 সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এটার আমরা কি করি, ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারি। তোরা এগুলো ইন্টিগ্রেশন তো প্রচুর করছিসই। ওকে, এবার বলতো 0 থেকে টি বাই 2 সাইন স্কোয়ার ওমেগাটের ইন্টিগ্রেশন করলে কত আসবে, ইন্টিগ্রেশন আসবে স্যার এটা হলো হচ্ছে আই জিরো স্কোয়ার 2 আই জিরো স্কোয়ার বাই টি, 2টা উপরে গেল, এটা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আসবে অ্যান্সার আসবে টি বাই 4 আসবে। ওকে, তোদের আমি একটা জিনিস শেখাই দিই, শর্টকাট বুদ্ধি শেখাই দিতেছি, যে আই স্কোয়ার কি হবে, সবসময় মনে রাখিস সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ কত হয়, সাইন স্কোয়ার থিটার অ্যাভারেজ অলওয়েজ কত আসবে, হচ্ছে হাফ আসবে। আর 0 থেকে পাই বাই 2, ভালো করে দেখ, এটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এটার ভ্যালু কত আসবে, হাফ আসবে, ইন্টু লিমিট কত আছে, আপার লিমিট পাই বাই 2, তাহলে পাই বাই 2, এটা ক্যালকুলেশন করে দেখিস, তোদের আমি সোজা বুদ্ধি দিলাম, এটা কত আসবে, পাই বাই 4 এ আসবে অ্যান্সার। তাহলে কি করবি, 0 থেকে টি বাই 2 যদি হয় সাইন স্কোয়ার থিটা ডি থিটা, দেখ সাইন স্কোয়ার থিটার জন্য হাফ তো আসবেই, হাফ ইন্টু আপার লিমিট কত আছে, টি বাই 2, তাহলে টি বাই 2, তাহলে অ্যান্সার কত আসবে, টি বাই 4। তোরা যে কোনো লিমিটের জন্য করবি। ওকে, যেমন হচ্ছে 0 থেকে টি এর জন্য করবি। ওকে, তো তোরা একবার কেউ ওটাকে ইচ্ছা করে দেখবি। ওকে, এটা হচ্ছে ইন জেনারেল এটা আসবে। বা তোরা কি করতে পারিস, নর্মাল ক্যালকুলেশন করবি, কি করবি, ওয়ার্ড একটা নিচে 2 নিবি, এখানে একটা 2 নিবি, 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটার সূত্র কি আসবে, 1 মাইনাস cos 2 থিটা, তারপর 1 মাইনাস cos 2 থেকে ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন করলে তারপরে ইন্টিগ্রেশন করার পর লিমিট বসাবি, লিমিট বসানোর পর এটা হচ্ছে অ্যান্সার আসবে। তোরা একবার করে নিতে পারিস। ওকে, আর যদি শর্টকাট করতে চাস সেটা হচ্ছে এইভাবে বসাই দিবি। ওকে, আবার বলতেছি এটা তোদের জন্য শর্টকাট শেখালাম, যদি না পাই সেটা কি করবি, 2 সাইন স্কয়ার ওমেগা টি ওটার ফর্মুলা ভাঙায় দিবি, তারপরে ইন্টিগ্রেশন করবি, যেগুলো আসার এমনি চলে আসবে। ওকে, সো এখানে আমরা কাটাকাটি করলে কত পাবো, এখান থেকে 2 আসবে, আর এখান থেকে টি কাটবে। সো এখান থেকে পাবো আমরা হচ্ছে আই স্কোয়ারের এভারেজ আমরা ভ্যালু পাচ্ছি আই জিরো স্কোয়ার বাই হচ্ছে 2। তাহলে ফ্রম ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি, আই আর এম এস ইকুয়াল টু আই আর এম এস রুট মিন স্কোয়ার ভ্যালু অফ আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আই জিরো স্কোয়ার বাই 2। সো এটা যদি দেখি আমরা আসবে আই জিরো বাই হচ্ছে রুট 2 আসবে। তাহলে আই আর এম এস ইকুয়াল টু কত আসলো, আই জিরো বাই রুট 2। এটার যদি ভ্যালু পুট করি আমরা, ভ্যালু পুট করলে এটার ভ্যালু আসে হচ্ছে 0.707 আই জিরো, এটা আসছে আই আর এম এস এর ভ্যালু আসে। ওকে, সিমিলারলি ভি আর এম এস ইকুয়াল টু কত আসবে, ভি জিরো বাই রুট 2 বা হচ্ছে 0.707 ভি জিরো। ভি জিরো হচ্ছে কি, হচ্ছে ওর পিক ভ্যালু। ওকে, পিক ভোল্টেজ বা পিক কারেন্ট যেটা আই জিরো। ওকে, সো এটা জিনিস গেল। এবার আর একটা আসি ফর্ম ফ্যাক্টর। দেখ আমরা এতক্ষণ ধরে যে একটা জিনিস চিৎকার করতেছিলাম, যে এই যে কারেন্টটা বা ভোল্টেজটা সেটা হচ্ছে কি অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট। ওকে, এসি কারেন্ট মানে কি সাইনুসয়েডাল কারেন্ট বা অসিলেশন দেখা যাবে, অর্থাৎ কি হচ্ছে জিন্দগি না মেলে দোবরা। ঠিক আছে, সিনেমাটা দেখছিস না, জিন্দগি না মেলে দোবরা, আমার অসিলেশন বলতে আমার সবসময় এটাই মাথায় আসে। ওকে, সো এই জিন্দগি না মেলে দোবরার যে কারেন্টটা পাচ্ছি, অসিলেটরি কার্ভ এটা একটা
সাইনের কার্ভ, কসের কার্ভ। তাহলে এই যে সাইনের কার্ভ বা কসের কার্ভ, এটার জন্য ফর্ম ফ্যাক্টর, যে সাইন বলে এত সুন্দর, হয়তো আমি এটা বাজে করতেছি, তুই করলে তোর এটা খুবই সুন্দর হবে। তাহলে এই যে কার্ভটা তৈরি হচ্ছে, এটা কতটা সুন্দর হচ্ছে, ঠিক আছে, কতটা ফর্ম সাইনের ফর্মটাকে বজায় রাখতে পারছে, এটাকেই কি আমরা কি করি, ফর্ম ফ্যাক্টর দ্বারা নির্বাচন করি। ফর্ম ফ্যাক্টর কি হয়, ফর্ম ফ্যাক্টরকে কে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, ফর্ম ফ্যাক্টর হয় আইআরএমএস বাই হচ্ছে আই অ্যাভারেজ, বা তোরা কি করতে পারিস, ভিআরএমএস বা ভি অ্যাভারেজ লিখতে পারিস। এবার আইআরএমএস এর মান বসাতো, আইআরএমএস এর মান বসাইলে তোরা পাবি আইআরএমএস ইকুয়াল টু আসবে, ওকে, আইআরএমএস ইকুয়াল টু এখানে বসাই দিচ্ছি, আইআরএমএস এর ভ্যালু আসলে হচ্ছে I0/√2, আর হচ্ছে আই এভারেজ এর ভ্যালু দেখ এখান থেকে দেখতে পাচ্ছিস যে আই এভারেজ এর ভ্যালু কত আসলো, 2I0/পাই, 2I0/পাই। সো এটা I0 কেটে যাবে, সো এখান থেকে পাবো আমরা π/2√2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কে এর ভ্যালু পাবো আমরা কত হচ্ছে 1.11, ওকে, এটা আসলো। সো আমরা যে এই ফর্ম ফ্যাক্টর পাইলাম সেটার ভ্যালু কত আসলো 1.11। 1.11টা কখন আসলো, যখন এই যে ক্যালকুলেশন গুলা করলাম আমরা, আইআরএমএস ভিআরএমএস যা কিছু বের করছি, আইকে আমরা কি ধরছি, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, অর্থাৎ সাইনের ফাংশন ধরছি বা কসের ফাংশন ধরছি। অর্থাৎ যদি কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা 1.11 হয়, তার মানে ওইটা কি হচ্ছে পারফেক্ট সাইনুসয়েডাল ওয়েভ, ওকে, পারফেক্ট সাইনুসয়েডাল ওয়েভ। কিন্তু সেটার ভ্যালু যদি কোনো একটা সার্কিট আমরা সলভ করতেছি, সেখানে যদি ফর্ম ফ্যাক্টরের ভ্যালু 1.11 এর থেকে কম বা বেশি হয়, তার মানে ওই ওয়েভটার ভিতরে, সাইনুসয়েডাল ওয়েভের ভিতরে কি আছে, ডিফর্ম আসছে, অর্থাৎ সাইনটা আর পারফেক্ট সাইন না হয়, ওটা সাইনের মধ্যে কোনো একটা কিছু দেখা যাচ্ছে। অর্থাৎ পারফেক্ট যদি এইটা বলি, সাপোজ কথার কথা এটাকে পারফেক্ট বললাম, তাহলে পরের বার এটা পারফেক্টের জন্য 1.11, কিন্তু তোর কেমন আসলো, তোর গ্রাফটা সাপোজ এইখানে একটু উঠছে, এখানে ওঠার পর এখানে গিয়ে একটু বাঁকা হয়েছে, এমন করে বাড়ছে, এমন করে গেছে, তো এটাও সাইনের মতো দেখতে, পরে যেটা আট করলাম, কিন্তু সেটা কি হচ্ছে, ডিস্টরশন আসছে, তখন দেখবো যে ওটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11 এর থেকে কম বা বেশি হবে। অর্থাৎ 1.1 এর থেকে কম বা বেশি হলে ওটা কি বলতে পাবো, যে ওটা সাইনুসয়েডাল ওয়েভ থেকে ডিফর্ম হচ্ছে। অর্থাৎ ফর্ম ফ্যাক্টর কি করে, একটা ওয়েভের সাইনুসয়েডাল নেচারকে ডিফাইন করার চেষ্টা করে, যে ওটা কতটা সাইনুসয়েডাল ওয়েভ আছে, ওকে, এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর ডিপেন্ড করে। তোরা যেটা কলেজে যখন পড়াশোনা করতেছিস, প্র্যাকটিক্যাল করতেছিস, সিআরওর মধ্যে তোরা এমন করে বিভিন্ন এক্সপেরিমেন্ট করিস না, সিআরও তো চিনিস, ওকে, সিআরওর মধ্যে এই যে এক্সপেরিমেন্ট গুলো করতেছিস, সেইখানে কি করি আমরা, দেখার চেষ্টা করি যে তোদের কি হচ্ছে, ওয়েভটা সাইনুসয়েডের লাস্ট থেকে আসে নাই, তারপর ওগুলোর পিচ থেকে শুরু করে অনেক কিছু ক্যালকুলেশন করিস তোরা, তো এটাই হচ্ছে সেম জিনিস। এবার যদি ওটার মধ্যে ডিস্টরশন আছে, তার মানে তো সার্কিটের মধ্যে কিছু গন্ডগোল করছিস, ওকে। সো এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর কি করে, সাইনুসয়েডাল ওয়েভকে ডিফাইন করে, ওকে। তাহলে ফর্ম ফ্যাক্টর ডিফাইন্ড শেপ অফ ওয়েভ ফর্ম, তাহলে ওয়েভ ফর্মের কি করে, শেপকে ডিফাইন করে, ওকে। ফর্ম ফ্যাক্টর 1.11 means waveform is purely sinusoidal, ওকে। এটা লেখে নে একবার, ওকে, তোরা সবাই লেখে নে। লেখে নে। এবার আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে।
ওকে, একটা জিনিস মাথায় রেখে আরএমএস ভ্যালুটা কিন্তু কি হচ্ছে একটা ডিসি সার্কিটের ভ্যালুর ইকুইভ্যালেন্ট হয়। আরএমএস ভ্যালু অফ এসি ভোল্টেজ, আরএমএস ভ্যালু অফ এসি ভোল্টেজ বা কারেন্ট যেটাই বল, ভোল্টেজ, ওকে, ইজ equal to is equal to the value of DC voltage which when applied across purely resistive circuit, purely across resistive circuit, ওকে। তো মার্কারটা খুবই বাজে ছিল আগেরটা, না এইটা মার্কার ভালো ছিল, এইটা খুব খারাপ। যাই হোক, পিওরলি তাহলে কি বললাম, কোনটা মার্কার নিলাম, নতুন মার্কার, ঠিক আছে, ওকে। চল, পিওরলি রেজিস্টিভ সার্কিট, ওকে, produces source, purely resistive circuit produces some heat in one time period as produced by AC voltage in one time period, ওকে। তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ডিসি ভোল্টেজের ক্ষেত্রে, ডিসি কারেন্টের ক্ষেত্রে বা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে একটা টাইম পিরিয়ডে যে পরিমাণ হিট প্রডিউস হবে সেটা এসি ভোল্টেজের ক্ষেত্রেও কি হবে, সেটা ওয়ান টাইম পিরিয়ডে হিট প্রডিউসের কি হবে, সমান হবে, ঠিক আছে, আরএমএস ভ্যালুর সমান হবে। সো অ্যাকচুয়ালি মানেটা বস্তু, আরএমএস ভ্যালু মানে কি, আরএমএস ভ্যালু মানে স্কেল দেওয়া একটা, ওকে। আবার বলতেছে আরএমএস ভ্যালু মানে স্কেল দেওয়া, অর্থাৎ কি আছে, কোথাও যদি তোর এবড়ো খেবড়ো এমন দেওয়া থাকে, সাপোজ এটা কি আছে, এবড়ো খেবড়ো এমন একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে সাপোজ কি চলে হচ্ছে ভি এর ভ্যালু, ভি ফাংশন অফ টি, এমন একটা ভি আছে। কিন্তু এটা যদি ভি আরএমএস বের করিস, এটা যদি ভি আরএমএস বের করি, ভি আরএমএস বের করলে কি হচ্ছে, এটা একটা এমন একটা লাইন দিয়ে দেবে, এটা কি দিবে, একটা ভি আরএমএস। অর্থাৎ তোর যে এবড়ো খেবড়ো আছে সেটাকে কি করে দিবে, এভারেজ বলতে পারিস। স্ট্যান্ডার্ডাইজেশন করি না অমন, গ্রাফের আমরা লিস্ট কাউন্টের সময় স্ট্যান্ডার্ডাইজেশন করি না, সেই জিনিসটা এটাকে কি করে স্ট্যান্ডার্ড করে দেয়, অর্থাৎ গ্রাফটাকে কি করে দেয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন দিয়ে দেয়, বলে উপরে নিচে আসে, উপরে নিচে আসে, সবগুলোকে কি করে হচ্ছে একটা লাইনে শিফট করে দিচ্ছে, অর্থাৎ স্কেল দিয়ে দিচ্ছে, বলে এই লাইনটা থেকে উপরে নিচে, উপর নিচে সবার একটা এভারেজ টাইপের একটা ভ্যালু দিয়ে দেয়, ওটাকে কি বলি আমরা, আরএমএস। তাহলে যেহেতু একটা লাইন দিয়ে দিচ্ছে, এভারেজ দিয়ে দিচ্ছে, ওটা কিসের সমান হবে, ডিসির সমান, কারণ ডিসির ক্ষেত্রে জানি আমরা কি কোনো এভারেজ থাকে না, তার জন্যই এটা কি হচ্ছে এভারেজ ভ্যালুটা আমাদের কি দিচ্ছে, অর্থাৎ অল্টারনেটিং সার্কিটের যে আরএমএস ভ্যালু ওয়ান টাইম পিরিয়ডে যে পরিমাণ হিট প্রডিউস করে, সেটা একটা ডিসি সার্কিটের ক্ষেত্রে ওয়ান টাইম পিরিয়ডে পিওরলি রেজিস্টিভ সার্কিটে সেম হিট প্রডিউস করবে, ঠিক আছে, এই জন্য এটা সমান হয়। ক্লিয়ার আছে জিনিসটা? সো এইটা কথা মাথায় রাখে যে আরএমএস বের করা মানে ওটাকে কি করে একটা স্কেল দেওয়া, একটা স্কেলিং করে দেওয়া, ঠিক আছে, এবারও খবরও জিনিসগুলোকে কি করলাম, স্কেলিং করে দিলাম, ওকে। এবার দেখ, তাহলে এটা যদি একটা সার্কিট হয়, পিওরলি যদি রেজিস্টিভ সার্কিট হয়, তার মানে এই সার্কিটের মধ্যে শুধু আর আছে, আর এখানে কি করলাম, একটা ভোল্টেজ সোর্স দিলাম, ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভি জিরো সাইন ওমেগা টি। মনে রাখিস এসি সার্কিটের ভোল্টেজ সোর্সকে আমরা এমন করে দেবো, ডিসি সার্কিটের ভোল্টেজ সোর্সকে আমরা কেমন করে দিই, ভি এটা দিই। আর এসি ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, একটু নাসানাসি করতেছে, জিন্দেগি না মেলে দোবরা হচ্ছে, তাহলে এখানে জিন্দেগি না মেলে দোবরার জন্য কি হচ্ছে, নাসানাসি করতেছে, বললাম না, জিন্দেগি না মেলে দোবরা, ঠিক আছে, ওকে। তার জন্য এখানে কি দেবো, এসি সার্কিটের ক্ষেত্রে এমন করে আমরা ইউজ করি, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, ওকে। এবার দেখ, তাহলে হিট প্রডিউস ইন ওয়ান টাইম পিরিয়ড কত হবে, হিট produced in one time period, তাহলে একটা টাইম পিরিয়ডে হিট প্রডিউস ইকুয়াল টু হবে এইচ ইকুয়াল টু 0 থেকে টি, তাহলে আই স্কোয়ার আর ডিটি। আমরা হিটের ফর্মুলা কি জানি, হিট ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি 12 থেকে পড়ছিস,
ক্লাস 10-এও পড়ছিস, কতবার পড়বি? জুল হিটিং পড়াশোনা করছিস কি করিস নাই? এমন তো পড়তে 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 তোরা বুড়াই হয়ে যাচ্ছিস, ঠিক আছে? তাহলে আই স্কয়ার আর ডিটি, এবার আই এর ভ্যালু বসাই দে, আই এর ভ্যালু বসাই ইন্টিগ্রেশন করে দে, আমাদের কেল্লাফ হতে হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু 0 থেকে টি, আই স্কয়ার মানে কত হচ্ছে আই জিরো স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি আর ইন্টু ডিটি, সব কনস্ট্যান্ট বের করে নে। আই ইকুয়াল টু কত আসবে হচ্ছে আই জিরো স্কয়ার আর কত আসবে, তাহলে 0 থেকে টি সাইন স্কয়ার ওমেগা টি ইন্টু ডিটি। এটা একটু আগে শেখাইলাম, তোর অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে এইচ ইকুয়াল টু হচ্ছে আই জিরো স্কয়ার আর এটা হচ্ছে কি হবে হাফ আসবে ইন্টু আপার লিমিট কত আছে টি, তাহলে আসবে আপার লিমিট টি আসবে। সো এখান থেকে আসবে হচ্ছে এইচ ইকুয়াল টু আই জিরো স্কয়ার আর ইন্টু হাফ ইন্টু কত টি হচ্ছে ওমেগা বাই টি, মানে হচ্ছে 2 পাই ওমেগা, এটা আসলো। সো এখান থেকে কাটাকাটি করি 2 কেটে দেই, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এইচ ইকুয়াল টু আসবে আমাদের, দেখ কোশ্চেন কি ছিল, ভি ইকুয়াল টু ভি0 সাইন ওমেগা টি, ভি0 এর ফর্মে ছিল, তাহলে আইটাকে ভি0 দ্বারা আমরা রিপ্লেস করে দিই, তাহলে কত আসবে ভি0 স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর ইন্টু কত আসবে পাই বাই ওমেগা। সো এইটা আর একটা আর কাটবে, সো অ্যান্সার পাবো আমরা হচ্ছে ভি0 স্কয়ার পাই বাই হচ্ছে ওমেগা আর। ওকে, তো এটা আসলো আমাদের হিট প্রোডিউসড। আমরা কোশ্চেন যেটা দিয়ে স্টার্ট করবো সেটা দিয়ে করব, কোশ্চেন আমরা ভিডিও দিয়ে স্টার্ট করছি, তার জন্য ভিডিও দিয়ে অ্যান্সার আনলাম। ওকে, সো এটা গেল। লেট আরএমএস ভ্যালু ইজ ভিআরএমএস। সো এটা সার্কিটের ক্ষেত্রে কি করলাম, রেজিস্ট্যান্স আছে ডিসিতে, যখন ডিসির ইকুইভ্যালেন্ট কত হবে ভিআরএমএস, তাহলে এটা রেজিস্ট্যান্স ডিসির ইকুইভ্যালেন্ট কি দেবো এখানে ভিআরএমএস, যেটা বললাম ডিসি সার্কিট আমরা এমন করে লিখবো, ডিসি সার্কিট লেখার এটা স্টাইল। সো হিট produced in one time period, তাহলে এটার ক্ষেত্রে সূত্র কি হবে এইচ ইকুয়াল টু 0 থেকে টি আই স্কয়ার আর ইন্টু ডিটি, তাহলে ফর্মুলা বসাই দিলে কি হবে একই আসবে, আই স্কয়ার আর ডিটি সমস্ত কিছুই সেম থাকবে। তো অ্যান্সার কত আসবে ভি0 স্কয়ার আই বাই হচ্ছে ওমেগা আর আসবে কি আসবে না, আসবে, তাহলে কত আসবে ভি0 স্কয়ার পাই বাই ওমেগা আর। এবার দেখ আমি কি করি, এটাকে একটু সাজাই, সাজানোর জন্য কি করি ভি0 বাই √2 তার হচ্ছে স্কোয়ার করলাম, ভি0 বাই √2 তার যদি স্কোয়ার করি তার মানে কিছু আসবে নিচে এক্সট্রা 2 আসবে, তাহলে উপরে একটা 2 পাই নিলাম আর হচ্ছে ওমেগা আর করলাম। একটু আগেই দেখলাম ভি0 বাই √2 মানে কত ভিআরএমএস, তাহলে ভিআরএমএস স্কোয়ার 2 পাই বাই হচ্ছে ওমেগা আর আসলো। ওকে, এটা কত আসলো হচ্ছে সাপোজ এটার নাম দিলাম এইচ প্রাইম দিলাম। ওকে, তাহলে সিন্স আমরা কি জানি এইচ প্রাইম ইকুয়াল টু এইচ, এটাই তো লিখলাম এখানে, ঠিক আছে দুটো সেম হবে, তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু এইচ, তাহলে এখানে ভ্যালু বসাই দে, এইচ প্রাইমের ভ্যালু কত আসবে হচ্ছে ভিআরএমএস স্কোয়ার ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা আর, আর হচ্ছে এইচ এর ভ্যালু কত আসলো হচ্ছে ভি0 স্কোয়ার পাই বাই ওমেগা আর, তাহলে ওমেগা আর কাটলো পাই কাটলো, সো এখান থেকে আমরা কি পাইলাম হচ্ছে ভিআরএমএস ইকুয়াল টু কত আসবে উঠে গেল, তাহলে ভিআরএমএস স্কোয়ার ইকুয়াল টু ভি0 স্কোয়ার বাই 2, অর্থাৎ ভিআরএমএস ইকুয়াল টু হচ্ছে ভি0 বাই √2, এটাই তো হওয়ার কথা ছিল। তার মানে কি হচ্ছে এই ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই করে, আমি তোদের এটা দেখাইতেছিলাম, আমরা কি জানি ভিআরএমএস ইকুয়াল টু ভি0 বাই √2, তাহলে এটা কি করে এটাকে আমাদের স্যাটিসফাই করতেছে, সিম্পল জিনিস। ওকে, তাহলে স্যাটিসফাই করলো। ওকে, সো তোরা এমন করে লিখতে পারিস ভিআরএমএস এর একটা ভ্যালু পাওয়া গেলে, যেটা আমি একটু আগেই লেখাইলাম ভিআরএমএস এর ক্ষেত্রে এটা হলেই হবে, তবুই লেখাই দিই ভিআরএমএস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে √0 থেকে টি যে টাইম পিরিয়ডটা নিতেছিস ভি স্কোয়ার ডিটি ইন্টু কত হচ্ছে 0 থেকে টি ডিটি, এটাই তো হচ্ছে নর্মাল সূত্রটা ছিল, এটা দিয়েই কি পাচ্ছিলাম এটা পাচ্ছিলাম, ঠিক আছে, এটা একটু আগে ক্যালকুলেশন করলাম, সো এটা দেখাই দিলাম। এটা বুঝছিস তো কেমন করে আসলো, স্কোয়ার মিন রুট। ওকে, এবার আসি আমরা, তাহলে এটা রিলেটেড একটা প্রবলেম সলভ করি। ওকে, আরএমএস ভ্যালু রিলেটেড। সো
ফাইন্ড দ্য ভ্যালু অফ VRMS for the following voltage waveform. কেমন একটা ওয়েভফর্ম দেওয়া আছে? VRT এর সাপেক্ষে একটা ওয়েভফর্ম দেওয়া আছে। ওয়েভফর্মটা এমন দেওয়া আছে, সুন্দর একটা কোশ্চেন আছে। ওকে, জিরো 10 25। ওকে, কিছু ছোট ছোট ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কোশ্চেনটা কেমন দেওয়া আছে, যে প্রথমে 1 অবধি 0 থেকে 25 অবধি উঠছে, তারপরে সেটা নামছে, নামার পর ওয়েভফর্মটা এখানে গিয়েছে শেষ হয়েছে 2 অবধি। তারপরে স্টার্ট করছে 3 থেকে স্টার্ট করে 4 অবধি গেছে, তারপর 4 এ নামছে ওয়েভফর্মটা নামার পর আবার হচ্ছে 5 অবধি গেছে। ঠিক তেমনই 6 থেকে 7 এ উঠছে, তারপরে নামছে, তারপরে 8 অবধি গেছে। এটা হচ্ছে ওয়েভফর্মটা দেওয়া আছে। সো এই যে গিভেন ওয়েভফর্মটা দেওয়া আছে, এই ওয়েভফর্মটার জন্য আমাদের কি হচ্ছে, VRMS এর ভ্যালু বের করতে বলছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ VRMS ফর দ্য ফলোইং। ওকে, এইটা কোশ্চেনটা একদম সহজ জিনিস, সলভ করতে পারবে ইজিলি। কোশ্চেনটা সলভ করার পর একটা শান্তির একটা জিনিস পাবি। শান্তির কি জিনিস পাচ্ছি ওটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, চল তাহলে মজাদার উপায়ে সলভ করি। তোরা বুঝতে পারছিস এমন কোশ্চেন, সোজা একটা কোশ্চেন। আমি একটু বললাম না, যে কোনো ভোল্টেজ কি হতে পারে, যে কোনো ফর্মের ভোল্টেজ থাকতে পারে, তাহলে যে কোনো ফর্মের ভোল্টেজ দিয়ে দিচ্ছে আমাদের। তাহলে ভোল্টেজ দিয়ে দিচ্ছে। সো এই ভোল্টেজটাকে লিখি আমরা, ভোল্টেজ ইজ গিভেন বাই, ভোল্টেজটা কেমন দেওয়া আছে দেখতো, ভি ফাংশন অফ টি ইকুয়াল টু, দেখ এটা কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন গ্রাফ পাইছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এম এক্স একটা মূল বিন্দুগামী যদি সরলরেখা হয়, ওকে, স্ট্রেট লাইন থ্রু অরিজিন, তারপরে সি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এটা কত হবে, আপ টু কোথায় অবধি গেছে, 0 থেকে 25। তাহলে হচ্ছে 25 কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, সরি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে টাইমের রেসপেক্টে চেঞ্জ হলে কি আসবে, হচ্ছে এটা টি আসবে। ওকে, এটা হচ্ছে টি আসবে। এটা কোন রিজিয়নের মধ্যে আছে, রিজিয়নটা একবার দেখ, এটা হচ্ছে 0 থেকে টি থেকে 1। ওকে, এইটুকের ভিতরে আছে। তারপরে ভোল্টেজটা দেখ, এইখানে অবধি কি গেছে, এইটুক ফ্ল্যাট গেছে। তারপর হচ্ছে 1 থেকে 2 অবধি কি গেছে, ফ্ল্যাট গেছে। আর কত হচ্ছে, 10 ভোল্টেজে গেছে। অর্থাৎ 10 আছে, কনস্ট্যান্ট আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। 10 একটা কনস্ট্যান্ট। তাহলে 1 থেকে স্টার্ট করে কোথায় হচ্ছে 2 অবধি গেছে। আবার তারপরে কত, 3 অবধি, 2 থেকে 3 অবধি কত, 0, কারণটা এখানে কোনো ভোল্টেজই নাই। তাহলে 0, 2 থেকে কত অবধি, 3 অবধি, ভ্যালু কত আসতেছে, 0 আসতেছে। সিমিলারলি পরেরটা দেখতো, এটার ক্ষেত্রেও কি হচ্ছে, একই ধরনের ওয়েভফর্ম গেছে, আবার রিপিট হচ্ছে। তাহলে একটার জন্য করি, আর বাকির জন্য আমাদের হয়ে যাবে এমনি। সো চল লেখ তো, প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। ওকে, মজাদার প্রবলেম। সরি, ওকে, এবার তাহলে দেখ আমাদের এই টাইম পিরিয়ডের জন্য বের করি 0 থেকে টি। ওকে,
0 থেকে 3 অবধি নেই 3 সেকেন্ডের জন্য। ওকে, কারণটা কেন বললাম 3 সেকেন্ড বলতো? টাইম পিরিয়ডটা 3 সেকেন্ড, কারণটা 0 থেকে t অবধি একটা গেল, ওইটাই আবার রিপিট হচ্ছে, তারপরে হচ্ছে 3 থেকে 6, তারপরে 6 থেকে 9 অবধি সেম জিনিস রিপিট হচ্ছে, সেম জিনিস কি হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে কত সেকেন্ড পর পর রিপিট হচ্ছে? 3 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে, তাহলে টাইম পিরিয়ড কত হচ্ছে? টাইম পিরিয়ড ইকুয়াল টু 3 আছে। ওকে, তাহলে প্রথমে তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোকে টাইম পিরিয়ডটা খুঁজে বের করতে লাগবে। টাইম পিরিয়ড দেখলাম সেম জিনিস, ওটা কত হচ্ছে 3 সেকেন্ড পর পর রিপিট হচ্ছে, তার মানে এটা টাইম পিরিয়ড 3। তার জন্য একটা টাইম পিরিয়ডের জন্যই আমরা বের করব। চল, ওকে, টাইম পিরিয়ড period of given waveform is t equal to 3 সেকেন্ড। সো আমাদের কি বের করতে লাগবে? মাথায় রাখিস যে 0 থেকে t এই টাইম পিরিয়ডের মধ্যে v স্কয়ার dt টাইম এভারেজ বের করতে লাগবে না? এভারেজ বের করার সূত্র কি একটু আগেই দেখলাম। এভারেজ বের করার জন্য আমাদের কি করতে হবে? রুট মিন স্কয়ার, তার মানে প্রথমে স্কয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট বের করব, এটাই হচ্ছে VRMS। সো এটার যদি আমরা স্কয়ার করি, মিন বের করার জন্য একটু আগে কি বললাম, এটার এভারেজ ভ্যালু বের করতে লাগবে, তাহলে এভারেজ ভ্যালুর জন্য v স্কয়ার dt লাগবে। তাহলে v স্কয়ার dt ইকুয়াল টু কত হবে? 0 থেকে 1 অবধি প্রথমে যাবে, v স্কয়ারের ভ্যালু কত? 25t তার হচ্ছে স্কয়ার ইনটু কত আসবে? dt প্লাস, তারপর 1 থেকে 2 অবধি যাবে, তারপরে 10 তার কত স্কয়ার v স্কয়ার ইনটু dt প্লাস কত হবে? 2 থেকে 3 যাবে, কিন্তু এটা কত আসবে? 0 ইনটু dt। সো এটাকে কি করব? আমরা সলভ করব। ওকে, সো আমাদের কি করতে লাগবে? ইন্টিগ্রেশন করতে লাগবে। আর তাহলে 0 থেকে টাইম পিরিয়ড t v স্কয়ার dt ইকুয়াল টু 25 তার স্কয়ার, তার মানে হচ্ছে 625 আর t স্কয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? t কিউব বাই 3, লিমিট কত? 0 থেকে 1 প্লাস, তারপর কত হচ্ছে 100। ওকে, 100 ইনটু t, লিমিট কত আছে? 1 থেকে 2, তারপর কত আসবে? 0। সো এটা আসবে হচ্ছে 265 বাই 3 ইনটু কত আসবে? 1 মাইনাস 0 প্লাস 100 2 মাইনাস 1, সো কত আসবে হচ্ছে 263। ওকে, 265 ইনটু 3 প্লাস কত আসবে? 100, তাহলে এটা আসবে হচ্ছে 625 প্লাস হচ্ছে 300 বাই 3, তাহলে 925 বাই 3। ওকে, এটা আসলো আমাদের হচ্ছে ভোল্টেজ স্কোয়ার আসলো। তাহলে আমাদের ফর্মুলাটা তো একটু আগেই লিখলাম, ফর্মুলাটাই আমরা বসাই দেই, তাহলে অ্যান্সার পাওয়া যাব। সো নাও VRMS ইকুয়াল টু একটু দেখালাম রুট, এটা কি হবে? মিন, তার মানে 0 থেকে t v স্কয়ার dt বাই 0 থেকে t ইনটু dt। সো 0 থেকে t v স্কয়ার dt এটার ভ্যালু কত হচ্ছে? 925 বাই 3, এটার ভ্যালু তো দেওয়াই আছে, বাই 0 থেকে t dt, 0 থেকে t dt এটার ভ্যালু কত দেওয়া আছে দেখ ভালো করে। 0 থেকে t dt যদি ভ্যালু বসাই আমরা, সো t হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে 3, দেখ এক্সট্রা করে এখানে বের করে দিচ্ছি। 0 থেকে t dt তার মানে হচ্ছে t, 0 থেকে t মানে হচ্ছে 3 সেকেন্ড, তাহলে কত আসবে? 3 মাইনাস 0, তাহলে হচ্ছে 3 সেকেন্ড। ওকে, তাহলে এটার ভ্যালু কত আছে? হচ্ছে 3 সেকেন্ড আছে। ওকে, সো এখান থেকে কত আসবে? হচ্ছে 25 বাই হচ্ছে 9। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে ওকে নিয়ারলি ইকুয়াল টু 10 আসবে। হ্যাঁ, 10 ভোল্ট, এটা আশেপাশে আসবে, তোরা ক্যালকুলেশনটা করে নিস। 10 ভোল্ট আসলো। সো ইন্টারেস্টিং জিনিস কি দেখতে পাচ্ছিস বলতো? আমরা যখন VRMS বের করলাম, VRMS বের করার সময় একটা সুন্দর জিনিস আসলো। VRMS এর ভ্যালু আসলো কত? 10 ভোল্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট ফিক্সড ভোল্টেজ আসলো না। টাইম ভেরিং আসছে, 10 এর সাথে TT আছে নাই না? 10 একটা কি হচ্ছে? ডিসি দিচ্ছে, এটা ডিসি ভোল্টেজ দিলে, অর্থাৎ এটা কেমন করে ভেরি করতেছিল? এমন করে ভেরি করতেছিল, দেখ এমন করে ভেরি করতেছিল, তারপরে 0 হচ্ছিল, ভেরি করতেছিল, তারপরে 0 হচ্ছিল, ভেরি করতেছিল, 0 হচ্ছে। অর্থাৎ যখন VRMS বের করলাম, এটার কি হলো? একটা কি হলো? একটা স্কেল দিয়ে দিল,
ডিসি স্কেল দিয়ে দিল, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের উপর নিচ হচ্ছিল এটার একটা ভেরিয়েন্স দিয়ে দিল, স্ট্যান্ডার্ড দিয়ে দিল। তাহলে এটা কি হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড একটা স্কেল পেয়ে গেলাম। যেটা একটু আগেই বললাম তোদের কি হচ্ছে, আরএমএস অ্যাকচুয়ালি ডিসির ইকুইভ্যালেন্ট, তার জন্য আরএমএস কি দিল, ভিআরএমএস কি দিল, ডিসির ইকুইভ্যালেন্ট দিল। তার জন্যই তো টি এর উপর ডিপেন্ড করতেছে না। এইটাই বললাম যে একটা স্কেল বানায় দেয়। অর্থাৎ যতটাই একটা কি হচ্ছে টাইম বেরিং জিনিস থাক, এটার আরএমএস যখন বের করবো এটা কি দিয়ে দেবে, একটা ওটার অ্যাভারেজের একটা স্কেল দিয়ে দেবে। এটার ক্ষেত্রে দেখ, নিচ থেকে উপরে উঠতেছিল, এখানে আবার কি হচ্ছে নিচে নামতেছিল, এখানে এতটা স্কেল, এখানে আবার কি হচ্ছে জিরো হচ্ছিল, তাহলে অ্যাভারেজ করে কি দিয়ে দিল, 10 অ্যান্সার দিয়ে দিল। কারণ এটাই তো 10 ভোল্ট না, 10 এর স্কেল, তাহলে ওভারঅল অ্যান্সার কত দিল, আসলে দেখ 10 এর আশেপাশেই আছে। ওকে, সিম্পল জিনিস। ওকে, সো এটা গেল। এবার আর একটা জিনিস আমি তোদের এখানে করাবো, এটা ক্যালকুলেশন বুঝছিস, কোশ্চেনটা লেখছিস, লেখে নে একবার। ওকে, সুন্দর কোশ্চেন। তোদের আমি যেমন ভিআরএমএস এর বা আরএমএস এর ফিজিক্যাল সিগনিফিকেন্স শেখাইলাম, ওকে, এমন করে কে শেখাইছে তোদের বলতো, একটু কমেন্ট সেকশনে জানা। তুই আগে জানতিস আরএমএস এর এত সুন্দর সিগনিফিকেন্স, যে আরএমএস করা মানে ডিসি একটা ইকুইভ্যালেন্ট জিনিস বানায় দেওয়া, ঠিক আছে, এভারেজ কে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, সো এবার কি করব, পাওয়ার ইন ডিসি সার্কিট করব। চল রিডিং দে, পাওয়ার ইন এসি সার্কিট, এসি নিয়ে পড়াশোনা করতেছি না, তাহলে পাওয়ার ইন এসি সার্কিট, পাওয়ার ইন এসি সার্কিট খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা আমাদের একবার পড়া হলে তার পরবর্তীতে আমরা কি করব, বিভিন্ন সার্কিট গুলা যেগুলোর জন্য পড়া স্টার্ট করলাম, অর্থাৎ এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট, তারপরে হচ্ছে এলসি সার্কিট, এই সার্কিট গুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে পাওয়ার ইন এসি সার্কিট, সো দেখ কি হচ্ছে, পাওয়ার ইন এসি সার্কিট যদি পড়াশোনা করি তাহলে এখানে কি পাবো, পাওয়ার মানে পি ইকুয়াল টু কি জানি আমরা, ভিআই, অর্থাৎ ভোল্টেজ লাগবে আর কারেন্ট লাগবে। এবার ভোল্টেজ কি জানি, উই হ্যাভ voltage V equal to V0 sin omega t and current I equal to I0 sin omega t প্লাস ফাই নিলাম, একটা জেনারেল কেস নিলাম, ফাই ইকুয়াল টু 0 ধরে এতক্ষণ করলাম, কিন্তু সব সার্কিটের ক্ষেত্রে ফাই ইকুয়াল টু তো 0 হবে না, অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে তো সবসময় থাকবে না, কারেন্ট আর ভোল্টেজ বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন ফেজে থাকতে পারে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো সার্কিটের ফেজ ডিফারেন্স থাকতে পারে। তার জন্য আমরা একটা জেনারেল কেস ফেজ ডিফারেন্স ফাই নিয়ে আমরা সলভ করি। তারপরে যেটা আসবে পরবর্তীতে কোনো একটা সার্কিট নেব, ওটা ওদের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স আসবে সেটা আমরা ইনক্লুড করে দেবো, বাস। তাহলে জেনারেল কেস নিয়ে করি, তাহলে হোয়ার ফাই ইকুয়াল টু হচ্ছে কি, ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সো পাওয়ার কতটা হচ্ছে দেখতো, তাহলে পাওয়ার বের করার জন্য প্রথমে ওয়ার্ক ডান বের করি, work done by the circuit at time t to t plus dt, এইটুক টাইমে ওয়ার্ক ডান কত হবে বলতো, ওয়ার্ক ডান dw ইকুয়াল টু, তোরা কি জানিস w ইকুয়াল টু q ইনটু v, এটা জানিস, তাহলে dw ইকুয়াল টু কত হবে, v, ওকে, dw ইকুয়াল টু v ইনটু কত আসবে, ছোট স্মল অ্যামাউন্টের জন্য dq, অর্থাৎ টি থেকে ডিটি টাইমে কতটা চার্জ ইনক্রিমেন্ট হলো, ডিকিউ চার্জ ইনক্রিমেন্ট হলো, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ডিকিউ চার্জ ইনক্রিমেন্ট করতে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়াল টু ভি ইনটু ডিকিউ। ওকে, এটা হলো। সো এবার ভ্যালু পুট করে দে, তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু ভি, আমরা কি জানি আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, সো ডিকিউ ইকুয়াল টু কত হবে, আই ইনটু ডিটি। এবার ডিডব্লিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত, ভি জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু কত, আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই ইন্টু কত আসবে, ডিটি। সো ডিডব্লিউ ইকুয়াল টু কত আসবে, ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই ইন্টু কত আসবে, আচ্ছা ডিটি আসবে। সো ডিডব্লিউ ইকুয়াল টু ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি, দেখ এটার ফর্মুলা ভাঙে দেখ, সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি কত হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু কত আসবে, ডিটি আসবে। সো ডিডব্লিউ ইকুয়াল টু ভি জিরো আই জিরো, এটা কত হবে, আচ্ছা সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস
সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই ইন্টু কত আসবে ডিটি আসবে। ওকে, সো যদি আমরা টোটাল ওয়ার্ক ডান বের করি তাহলে কত হবে? টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কি হবে? এস ইন্টিগ্রেশন করতে লাগবে। সো কি করলাম, 0 থেকে ডব্লু ডি ডব্লু টোটাল ওয়ার্ক ডান, অর্থাৎ একটা ফুল টাইম পিরিয়ডে কতটা ওয়ার্ক ডান হচ্ছে। দেখ এইটুক যে ওয়ার্ক ডান হলো এটা কি হচ্ছে টি থেকে ডিটি টাইমে ওয়ার্ক ডান হলো। সো আমরা কি করব, ফুল টাইমে বের করতে চাই, তাহলে কি হবে v0 i0 v0 i0 0 থেকে টি টাইম পিরিয়ডের ক্ষেত্রে হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস হচ্ছে কি হচ্ছে একটা 2 নিলাম 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি তারপর হচ্ছে সাইন ফাই ইন্টু কত হচ্ছে ডিটি। ওকে, সো এখান থেকে আসলো v0 i0 আর হচ্ছে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ফাই বাইরে আসবে, কস ফাই বাইরে আসলো, 0 থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি প্লাস হাফ ইন্টু v0 i0 সাইন ফাই বাইরে আসলো, 0 থেকে টি এটা হচ্ছে সাইন 2 ওমেগা টি। দেখ সাইনে সাইনে সাইন থিটা কস থিটা আর 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা ইন্টু ডিটি। ওকে, v0 i0 cos ফাই এটা কত আসবে ডব্লু ডব্লু cos ফাই, এটার একটু আগে দেখলাম কত আসে হাফ। ওকে, হাফ ইন্টু কত আসবে ইন্টু টি আসবে, আপার লিমিট টি আছে তাহলে টি আসবে প্লাস হাফ v0 i0 সাইন ফাই 0 থেকে টি সাইন 2t, এটা ভ্যালু কত হয় 0 হয়, ঠিক আছে। তো এটা কত আসবে মনে রাখিস ফুল টাইম একটা টাইম ইন্টিগ্রাল। ওকে, ফুল টাইম ইন্টিগ্রালে ঠিক আছে সাইন 2 থিটার ভ্যালু কত আসে 0 আসে। সো এটা 0 আসলো। সো এখান থেকে আসলো v0 i0 বাই 2 ইন্টু কত আসলো cos ফাই ইন্টু টি। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি জানি, পাওয়ার পি ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাহলে ডব্লু বাই টি, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো বসাই দে, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কত হবে v0 i0 বাই 2 ইন্টু cos ফাই। সো পাওয়ার ডিসিপিটেড ইন এনার্জি সার্কিট কত হলো v0 বাই √2 i0 বাই √2 ইন্টু হচ্ছে cos ফাই। তাহলে p ইকুয়াল টু কত হবে v0 বাই √2 মানে হচ্ছে VRMS, i0 বাই √2 মানে হচ্ছে IRMS ইন্টু কত আসলে হচ্ছে cos ফাই, যেখানে ফাই কি হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, সো আমাদের পাওয়ার ডিসিপিটেড ইন এনার্জি সার্কিট এটা আসে। ওকে, ইন এসি সার্কিট এটা আসলো। ওকে, ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের বিভিন্ন সার্কিট নেব, সেই সার্কিটগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ওদের মধ্যে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করব। ক্লিয়ার হচ্ছে, বিভিন্ন সার্কিট নেব। ওকে, বিভিন্ন সার্কিট নিতেছি, সাপোজ কথার কথা কি হচ্ছে এলসি সার্কিট নেবো, এলআর সার্কিট নেবো, প্রতিটা ক্ষেত্রে ফেজ ডিফারেন্স বের করবো, তারপর ফাইয়ের ভ্যালু বসাই দেবো, তাহলে কি হচ্ছে ওখান থেকে পাওয়ার পাওয়া যাবে। ওকে, এই যে একটা জিনিস মনে রাখিস, আমি কি বললাম যে ট্রু পাওয়ার সেটা হচ্ছে কি একটা ডিসি সার্কিটের ইকুইভ্যালেন্ট, যেটা পাওয়ার খরচা হয় সেটাকে আমরা ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার বলি। এই যে পিটা এটা কি হচ্ছে ডিসি সার্কিটের ইকুইভ্যালেন্ট খরচা যেটা হচ্ছে এটাকে কি বলি ট্রু পাওয়ার। তাহলে এটা কি হচ্ছে ট্রু পাওয়ার। ট্রু পাওয়ারের মধ্যে এটা দেখ ভিআরএমএস আইআরএমএস ইন্টু cos ফাই, অর্থাৎ ভিআরএমএস আইআরএমএস কিন্তু সবসময় পি এর ভ্যালু সমান দিচ্ছে না, ওটা কিসের উপর ডিপেন্ড করে ফাই এর উপর ডিপেন্ড করে। অর্থাৎ ফাই ইকুয়াল টু সাপোজ 0 ডিগ্রি নিলি, অর্থাৎ ফেজ ডিফারেন্স কত সেম ফেজে আছে, ফেজ ডিফারেন্স 0, তাহলে ফেজ ডিফারেন্স যদি 0 হয় cos ফাই এর ভ্যালু কত হবে, cos ফাই মানে ফাই এর ভ্যালু 0, cos 0 ভ্যালু কত হবে 1 হবে, তখন এটা সমান আসবে। কিন্তু cos 90 এর ভ্যালু নে, cos 90 এর ভ্যালু 0 নেবে, তখন এটা কি হচ্ছে cos এর সঙ্গে ভ্যারি করতে থাকবে। তার জন্য এই যে পাওয়ারটা আছে, এই যে টার্মটা দেখতে পাচ্ছিস তোরা, এই যে পাওয়ারের টার্মটা আছে, এই পাওয়ারের টার্মটা কি করতেছে হচ্ছে একটা রিলেটিভ টার্ম। ওকে, অ্যাপারেন্ট টার্ম, তাহলে ওটা কতটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, cos ফাই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, cos ফাই এর উপর ডিপেন্ড করে এই পাওয়ারটা আমরা পাচ্ছি। তার জন্য এটাকে বলি অ্যাপারেন্ট পাওয়ার, আর এটাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর।
তাহলে এটা কি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর এটাকে কি বলি, এটার উপর ডিপেন্ড করতেছে, তার জন্য এটাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত আসতেছে, মাথায় রাখিস, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আসলে হচ্ছে ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার একই জিনিস, রিয়েল পাওয়ার বাই কি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, সো এটা জিনিস মাথায় রাখবে। সো আমরা পাওয়ার ফ্যাক্টর কি বলবো, রেশিও বিটুইন রিয়েল পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত হচ্ছে cos 5। এবার আমরা কি জানি কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1 আর মিনিমাম ভ্যালু 0। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হচ্ছে, ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর ভেরি ফ্রম 0 to 1, এটা কথা মাথায় রাখিস। সো ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর ভেরি 0 to 1, এই লেভেলে কি করতেছে, ভেরি করতেছে। ক্লিয়ার আছে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ভেরি করে। আর পরবর্তীতে আমরা সলভ করে দেখব যে কিছু কিছু সার্কিট আছে, যেমন হচ্ছে আমাদের পিওর ইন্ডাক্টর সার্কিট বা পিওর ক্যাপাসিটর সার্কিট। সেই ক্ষেত্রে হচ্ছে ফেজ ডিফারেন্স কত দেওয়া যায়, ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইকুয়াল টু আসে হচ্ছে 90 ডিগ্রি। সো cos 90 ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তাহলে সেইখানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0 হচ্ছে। যেসব সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0 হয়, সেই সার্কিটে যে কারেন্ট ফ্লো হয় তাকে কি বলি আমরা, ওয়াটলেস কারেন্ট বলি। ওকে, তাকে কি বলবো আমরা, ওয়াটলেস কারেন্ট। ওকে, তাহলে ওয়াটলেস কারেন্ট কাকে বলবো, যে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 0 হবে সেই সার্কিটের মধ্যে ফ্লো কারেন্টকে কি বলবো আমরা, ওয়াটলেস কারেন্ট বলবো। ওকে, ক্লিয়ার আছে। কারণ ওয়াটলেস কারেন্ট হচ্ছে মানে cos phi equal to 0 হচ্ছে, cos phi 0 হচ্ছে, রিয়েল পাওয়ার কত হবে, 0 হবে। তার মানে ওইখানে পাওয়ার লস হবেই না। এটা কি বের করলাম, পাওয়ার লস ইন এসি সার্কিট, তাই তো বের করলাম। তাহলে পাওয়ার ডিসিপিটেড ইন এসি সার্কিট ইকুয়াল টু কত হবে, 0 হবে। অর্থাৎ ফর এ পিওর ইন্ডাক্টর এন্ড ফর এ পিওর ক্যাপাসিটর পাওয়ার লস কত হবে, 0 হবে। ওটা পরবর্তীতে আমরা কি করব, প্রুফ করব। এটার এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হবে হচ্ছে পিওর ইন্ডাক্টর অর পিওর ক্যাপাসিটর। তাহলে পিওর ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের রেসপেক্টে পাওয়ার লস কত হবে, 0 হবে। কারণটা ওইটার পাওয়ার ফ্যাক্টর কত আসবে, 0 আসবে। কারণটা অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ইকুয়াল টু কত আসবে, 90 ডিগ্রি আসবে। ওকে, এগুলো আমরা পরবর্তীতে প্রুফ করব। সো আজকের লেকচারে আমরা কি করলাম, এসি কারেন্টের লেকচারের ইন্ট্রোডাকশন দেখলাম। এর পরের দিন আমরা হচ্ছে বিভিন্ন সার্কিটগুলো দেখব এবং সেই সার্কিটগুলো ডিফারেনশিয়াল ফর্মে সলভ করা শিখবো এবং কমপ্লেক্স প্যারামিটারের ফর্মে সলভ করা শিখবো। ডিফারেনশিয়াল প্যারামিটারের ফর্মে বা ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা সলভ করা, ওগুলো ক্লাস 12-এও তোরা করছিস, সেটা একটু ক্রিটিক্যাল হয়, কঠিন হয়, টাফ হয়। কিন্তু আমরা কি করার চেষ্টা করবো, একদম সহজ উপায়ে শিখবো। ঠিক আছে, এখন তোরা বড় হচ্ছিস, সহজে চটাচট করে দিবি অ্যান্সার। ওকে, তো আমরা কি করবো, একদম স্টেডি সার্কিট সম্বন্ধে আলোচনা করব। একটা স্টেডি সার্কিট সম্বন্ধে জানার জন্য কমপ্লেক্স প্যারামিটার ইউজ করব। কমপ্লেক্স প্যারামিটার দ্বারা কি করবো, ইজিলি আমরা স্টেডি সার্কিট অ্যানালাইসিস করতে পারবো। সো এরপর দিন আমরা কি করব, বিভিন্ন যে সার্কিটগুলো আছে সেটার কমপ্লেক্স প্যারামিটার দ্বারা স্টেডি সার্কিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব ডিফারেনশিয়াল মেথড আর কমপ্লেক্স প্যারামিটার মেথডের মধ্যে ডিফারেন্স কি জিনিস, কোনটা সুবিধা কোনটা অসুবিধা। ওকে, সমস্ত সার্কিটগুলো পড়বো। তার জন্য এরপর দিন কি হচ্ছে, বিভিন্ন যে সার্কিটগুলো বললাম এবং এলসিআর এর প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট, সমস্ত কিছুই আমরা নেক্সট লেকচারে আমরা করবো। চল, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর তোরা অবশ্যই বলবো, এমন ইন্টারেস্টিং ভাবে যদি ফিজিক্স পড়তে চাস তাহলে অবশ্যই কি করবি, তোরা হচ্ছে ফিজিক্স চ্যানেলের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। পেইড ব্যাচের ইনফরমেশন দিচ্ছি 9064671865 এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবি। ওইখানে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো তোরা সেমিস্টারে পড়াশোনা কর, আইআইটি জ্যামের বেসে পড়াশোনা কর, তোরা কি করতে পারিস, এই হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারিস। সেইখানে অ্যাপের মধ্যে লাইভ লেকচার চলে, রেকর্ডেড লেকচার থাকবে, তোরা সমস্ত কিছু দেখে নিতে পারিস, ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়তে পারিস এবং এমন ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ে পরবর্তীতে তোদের কিন্তু ফিজিক্স রিলেটেড ক্যারিয়ার গড়ে তুলতে পারিস, বিভিন্ন সাইন্টিফিক অফিসার হতে পারিস, যেটা তোরা গ্র্যাজুয়েশনের পরবর্তীতে কিন্তু সাইন্টিফিক অফিসারের জব পেতে পারিস। সো ইন্টারেস্টিং ভাবে যদি পড়তেছিস অবশ্যই ফিজিক্সের চ্যানেলে জয়েন করতে পারিস, পেইড বেসে জয়েন করতে পারিস। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে। আর যা কিছু কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।